আসলে কি হয়েছে, ট্রাম্পের মানসিকতা বা মাগা মানসিকতার উত্থানের ফলে এটা এক ধরনের প্রমাণ যে মানুষের মৌলিক স্বভাব কখনো কখনো একটা দেশের ওপর নিয়ন্ত্রণ নিতে পারে। রিপাবলিকানরা সরকার বন্ধ করে দেয় যাতে এপস্টাইন ফাইলস প্রকাশের বিষয় ভোট না করতে হয়। এটা হলো সবচেয়ে বিশৃঙ্খল সরকার। আমার এখন 64। এটাই হলো সবচেয়ে বিশৃঙ্খল সরকার, যেটা দেখায় পারস্পরিক দ্বন্দ্ব, দিশাহীনতা, দেশ চালানোর উপর কোনো ফোকাসই নেই। এটা হতে পারে এমনভাবে পাগলামোকে সাধারণ করে তোলা হয়েছে যে যে কোনো অস্বাভাবিক আচরণই এখন সাধারণ ব্যাপার। ভয় ও ঘৃণাই হল এই প্ল্যাটফর্মের ভিত্তি বা ট্রাম্প প্রশাসনের মূল ভিত্তি। এই ধরনের প্ল্যাটফর্ম কখনোই যুক্তির উপর নির্ভর করে না, অনুভূতির গুরুত্ব বেশি। ঘৃণা একটা সহজ আঠার মতো। ঘৃণা খুব সহজ, এটা খুব সহজ। মানুষ ভাবতে শুরু করে বোকারাই সদয় হয়। এজন্যই কখনো কখনো ঘৃণা আর ভয় জিতে যায়, কারণ সদয়তা যেন দুর্বলতার প্রতীক। কফি হাউসের আড্ডা গানটির সাথে বাঙালির ভালোবাসা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই নামে একটি বাংলা ব্লগ আমরা শুরু করেছিলাম 2009-এ। সোশ্যাল মিডিয়ার ভিড়ে ব্লগটি হারিয়ে গেলেও সেই আড্ডার মেজাজ আমরা ফিরিয়ে এনেছি ও কলকাতার বাংলা পডকাস্টে। এখন স্টুডিওতে রেকর্ড হওয়া আড্ডার পাশাপাশি দেশ বিদেশের বাঙালিকে একই সূত্রে জুড়তে শুরু করছে আমাদের ভার্চুয়াল আড্ডাও। আপনাদের হোস্ট হিসেবে আমি অভ্র থাকছি অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে, আর সঙ্গে আছি নানান স্বাদের গল্প। শুনতে থাকুন কফি হাউসের আড্ডা ভার্চুয়াল। হাই সারা, আমাদের পডকাস্টে স্বাগত। আমার মাতৃভাষা বাংলায় এই পডকাস্টের নাম কফি হাউসের আড্ডা, যার মানে চ্যাট ইন এ ক্যাফে। ও, দারুণ নাম। এটাই প্রথমবার আমরা এই পডকাস্ট রেকর্ড করছি, যা অনুবাদ হবে বাংলা ভাষায় ও ডাব হবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার দিক থেকে এটা বড় আনন্দের। তোমার সাথে এসব বিষয় নিয়ে আলোচনা সবসময় ভালো লাগে। আলোচনা শুরু করার আগে আমি দর্শকদের বলি, সারা এবং আমি অনেকগুলো পডকাস্ট করেছি গত 2 বছর ধরে। উনি একজন খুব ভালো বন্ধু এবং একজন ভালো গাইড। ওনার প্রভাবে আমার জীবনের গতিপথ অনেকটাই বদলে গেছে। ইমোশনাল ইন্টেলিজেন্স, মাইন্ডফুলনেস, সোম্যাটিক অ্যাওয়ারনেস, এগুলো সম্পর্কে তার ধারণা আমাকে নতুন চোখে জগৎ দেখার সুযোগ করে দিয়েছে। অনেকদিন ধরে চাইছিলাম ভারতের বাংলাভাষী বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করতে, যাতে তারা এই বিষয়ে জানতে পারে, এটা থেকে উপকৃত হতে পারে। সম্প্রতি আমি আমার কিছু ইংরেজি এপিসোড বাংলা কমিউনিটিতে শেয়ার করেছি এবং অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। সেটাই এই এপিসোড রেকর্ড করার পেছনের মূল উদ্দেশ্য। আর আমরা এটাকে এখন বাংলা ভাষায় ডাব করব। এখন দেখা যাক কি রেসপন্স আসে। চমৎকার। আজকের আলোচনার বিষয় হিসেবে একটি গুরুত্বপূর্ণ বিষয় বেছে নিয়েছি। রাজনীতিগত এবং মানুষের মনোবিজ্ঞান উভয় দিক থেকেই। বিষয়টা হল ট্রাম্পের আমেরিকায় ঘৃণা ও ভয়ের স্বাভাবিকীকরণ। হ্যাঁ, তুমি যখন এ বিষয়ে কথা বলার জন্য আমার সাথে যোগাযোগ করলে, আমি একজন অবসরপ্রাপ্ত বিহেভিয়ারিস্ট, তাই আমার কাছে মানুষের বিহেভিয়ার খুব আকর্ষণীয় বিষয়। আমরা এখন দেখছি আমেরিকান প্রশাসনের যে হেট ফিয়ার প্ল্যাটফর্ম চলছে, এটা মোটেও নতুন কিছু নয়। তবে এটা এখন অনেক বেশি ফোকাসড এবং টার্গেটেড এবং এখন দৃশ্যমান, কারণ মিডিয়া।
এ বিষয়ে কথা বলার এটাই উপযুক্ত সময়, আমার তাই মনে হয়। আমি একটা বিশেষ কারণে এই বিষয়টি বেছে নিয়েছি, বাইরে থেকে একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার জন্য। আমি তো এখন অস্ট্রেলিয়ায় থাকি, আর আপনি আছেন পানামায়। আর আপনি খুব ভালোভাবে এই বিষয়ে লক্ষ্য রেখেছেন। একজন বহিরাগতর দৃষ্টিভঙ্গিতে দেখা যায় আজ অনেক কিছু পরিবর্তিত হয়েছে, যা মানুষের আচরণ ভিত্তিক। সেগুলো আজ আমরা বিশ্লেষণ করতে চাই। আমার মনে হয় বিশ্বের মানুষ আমেরিকায় কি চলছে সেই বিষয়ে বেশ উৎসুক, এবং হয়তো আমেরিকা সম্পর্কে তাদের ধারণা বদলে যাচ্ছে এই সব পরিবর্তনগুলো দেখে। একটু ভাবতে হবে, বা খুব সম্ভবত এটাই সত্যি। কিছু পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাদের ভয় দৃশ্যমান। অনেকদিন ধরেই একটা ধারণা ছিল আমেরিকানরা তুলনামূলকভাবে অসভ্য, নীচ মানসিকতার, আদিম প্রকৃতির, আবেগগতভাবে অপরিণত, অসামাজিক। আমার মনে হয় ট্রাম্প ও তার মাগা মানসিকতা প্রমাণ করছে মানুষের স্বভাব কখনো কখনো একটা পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে। তোমার কাছেই আমি শিখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্স, যা আগে জানতাম না। আগে আমি সামান্য সামান্য বিষয়ে আটকে যেতাম, বুঝে উঠতে পারতাম না। আর এখন কোথাও কিছু ঘটতে দেখলে আমি একটু ওপর থেকে দেখার চেষ্টা করি, আর বুঝতে চেষ্টা করি ওটার আসল উৎস কোথায়। কৌতূহল যেরকম হয় আর কি। রেগে যাওয়ার চেয়ে কৌতূহলী হওয়া বেশি ভালো। হ্যাঁ, আসল কারণটা খুঁজে দেখা উচিত। ওকে, তাই শুরু করার আগে, মানে বিস্তারিত যাওয়ার আগে, আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট সারসংক্ষেপ দিন, যাতে তারা প্রসঙ্গটা খুব ভালোভাবে বুঝতে পারেন। আসলে কি হচ্ছে, কি হতে চলেছে, আপনার দৃষ্টিভঙ্গি কি, তারপর আমরা বুঝব ফিয়ার পলিটিক্স। যেহেতু আজ 24শে জুলাই, 3 দিন পর যদি আমরা রেকর্ড করি, পুরো পটভূমিটাই বদলে যাবে। মানে আমি যখন রেকর্ড করব ভেবেছিলাম, তখন ট্রাম্প আর মাস্ক একসঙ্গে ছিলেন, কিন্তু এখন তারা সম্পূর্ণ আলাদা। আর যাই হোক, এই পরিবর্তন খুব দ্রুত ঘটে চলেছে। আপনি কি এর ভিত্তিটা বলতে পারবেন? তুমি ভিত্তি মানে কি ইউএসএতে কি ঘটছে সেটাকে বোঝাচ্ছ? তাহলে বলি, আজকের দিনেই অনেক কিছু বদলে গেছে। ট্রাম্প ও মাস্ক আলাদা হয়েছে। ইউএসএ সরকার অনেক প্রোগ্রাম বন্ধ করেছে, নিয়ম নীতি এড়িয়ে গেছে, বিচার বিভাগের ভেতরে মতবিরোধের বিষয়ে কথা বলছে। আসলে গত সপ্তাহে সবচেয়ে বড় ইস্যু ছিল এপস্টিন ফাইলস, যেটা কিনা সেক্সুয়াল বা সেক্স ট্রাফিকিং বিষয়। মাগা এবং ট্রাম্প এই ইস্যু নিয়ে নির্বাচনী প্রচার চালিয়েছিলেন, বেশ ভালোভাবেই প্রচার চালিয়েছিলেন। তবে এখন ফাইল রিলিজ নিয়ে কাটাছেঁড়া চলছে, কে রিলিজ করবে, কে আটকাবে। রিপাবলিকানরা সরকার বন্ধ করেছে, যাতে এই ফাইল প্রকাশের জন্য তাদের ভোট দিতে না হয়। এটাই সবচেয়ে বিশৃঙ্খল সরকার। আমি 64 বছর বয়সে বলছি, আমার দেখা এটাই সবচেয়ে বিশৃঙ্খল সরকার। দেশটাকে ঠিকঠাকভাবে চালানোর দিকে মন নেই। আমি তোমাকে এর সঠিক সারাংশ নিশ্চয়ই বলতে পারবো। দিনে দিনে এরা আরও বিশৃঙ্খল হয়ে উঠছে। এক কথায় বললে, আজকের সরকার আগের থেকে বেশি বিশৃঙ্খল, আর আগামীকাল আরও বিশৃঙ্খল হবে। এটাই হয়তো মূল সারাংশ। ধন্যবাদ। আমরা ফিরে আসব আবার প্রয়োজন মতো রেফারেন্স নিয়ে।
আপনার অভিজ্ঞতায় এর আগে আপনি এমন একটা অবস্থা দেখেননি, তাই তো? আর দেখছেন এখন ঘটে চলেছে ব্যাপারটা। আমি যা মনে করি সেটা হলো 2016 সালে ট্রাম্প প্রথমবার নির্বাচনে দাঁড়ালেন এবং আমি যতজনকেই চিনি যারা ভোট দিয়েছিলেন তাদের যুক্তিগত কারণ ছিল সে যেমন কথা বলে ঠিক তেমনই কাজও করবে। সে আলাদা, সে সম্পূর্ণ রাজনৈতিক প্রেক্ষাপট উল্টে ফেলবে, সে স্বাভাবিকভাবে কাজ করছে না। অনেকেই বলতেন আমরা পলিটিক্যালি কারেক্ট হতে চাই না, সে সোজাসাপটা বলে দেয়। সেটাই সবকিছু ভেঙে দিয়েছে। কিভাবে পরিবেশগত, মানসিক বা সামাজিকভাবে আমরা পরস্পরের সঙ্গে শালীন ও নিয়ম মেনে আচরণ করব সেটা গণ্ডগোল করে দিল। সে সব ফর্মালিটি ছেড়ে দিয়েছিল। ভদ্রতা, ভালো ইচ্ছা, মিলেমিশে কাজ, নিয়মনীতি অনুসরণ এ সব কিছুই উপেক্ষা করেছে। 2016-এ সে এভাবেই পরিবেশ বদলে দিল। কিন্তু আসল ব্যাপারটা হলো সে বুঝত না সরকার কিভাবে চলে, তাই অফিসে থাকাকালীন 4 বছরে সে তেমন ক্ষতি করতে পারেনি, কারণ সে অন্যদের কথা শুনে চলছিল। যতটা সুযোগ পেত সেটাই করছিল। মাইনে না নেওয়ায় তার ব্যক্তিগত লাভ কিছু ছিল না, কিন্তু ব্যবস্থা বোঝার মাধ্যমে কিছু উপার্জন তো হচ্ছিলই। তবু সামাজিক ও আচরণগত দিক থেকে সে আমাদের সংস্কৃতিতে এমন কিছু ছুঁড়ে দিয়েছিল যে এখন মানুষের মধ্যে কোনো অসন্তোষ থাকলে আমি তোমার মতামতের বিপক্ষে বলার বদলে চিৎকার করে বলে দিচ্ছে। কোনো সিভিল ডিবেট নেই, কোনো আলোচনার বালাই নেই। আলোচনা করে সমাধান করি, শালীন হই, যুক্তিসঙ্গত হই, এসব তো আজ অজুহাত। তুমি আমার মতো নও তাই আমি তোমায় অপছন্দ করি। এটাতে মানব স্বভাবের সবচেয়ে নিকৃষ্ট দিক বেরিয়ে এসেছে। আমরা এটা ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে তার দৃষ্টিভঙ্গি থেকে, তার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। মানুষের কাছে 2016-তে মানুষের কাছে যোগ্য প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ ছিল এবং গত বছরও সেই সুযোগ ছিল যোগ্য প্রেসিডেন্ট নির্বাচন করার, কিন্তু তবুও তারা ওই ট্রাম্পকেই বেছে নিয়েছে। অতএব ওকে, মনে রাখতে হবে 2016-তে তারা তাকে বেছে নিয়েছিল, কিন্তু তার জয়ের ব্যাপারে কেউই কল্পনা করেনি। কিন্তু সে জিতল। আবার 2020-তে বাইডেনের কাছে হেরে গেল। তারপর করোনা আর মন্দা এসে গেল। কিন্তু ট্রাম্প আসলে কখনোই গায়েব হয়নি। আমাদের মনে রাখতে হবে যে সে সবসময় ছিল। তার আচরণগত দিক বোঝায় যে সে সবসময়ই পটভূমিতে ছিল। এটাই তার মডাস অপারেন্ডি। এটা মনে রাখতে হবে যে সে প্রেসিডেন্টের রোল মডেলের ধারণাকে ভেঙে দিয়েছে। যেমনটা সে চায় সেটা করে, যেটা চায় সেটা বলে। সবাই এটাকে পাগলামো ভাবলেও ও সেটাকে স্বাভাবিক করে দিয়েছে। তার অদ্ভুত আচরণই এখন যেন ঠিক। এ এক নতুন স্ট্যান্ডার্ড। সত্যি এটা এখন বিতর্কের বিষয় যে 2024-এ সে জিতেছিল না অন্য কিছু। অবশ্য সেটা আজকের আলোচনার বিষয় নয়। আলোচনা করব হেট অ্যান্ড ফিয়ার প্ল্যাটফর্ম নিয়ে। হার্ভার্ডের একটা গবেষণা দেখিয়েছে নির্বিচারে জবরদস্তি ও উত্তেজক ভাষা 2016 থেকে 2020-তে বেড়েছে। তারপর 2020 থেকে 2024-এ আরও বাড়ল। বেশি হিংসাত্মক, বেশি আক্রোশ, বেশি আক্রমণাত্মক, আর মানুষের আদিম প্রবৃত্তি প্রস্ফুটিত হল। তার মূল এজেন্ডা ছিল মাগা বা মেক আমেরিকা গ্রেট এগেইন, এবং এটা এসেছে এক অপরিণত আদিম প্রবৃত্তি দ্বারা পরিচালিত এক মস্তিষ্ক থেকে। আমি এরকম মানুষদের ঘৃণা করি, এদের ভয় পাই। তারা আমাদের থেকে আলাদা, তারা সবকিছু কেড়ে নেয়, তারা একবার ভাবেও না এ ব্যাপারে। তুমি আমার মতো দেখতে না, তুমি আমার মতো কথা বলো না, তুমি আমার মতো ভাবো না, তাই তুমি শত্রু। তুমি ফর্সা নও, ন্যাচারালাইজড নও, আমার মতো নও, তাই স্বাভাবিকভাবে পুরো মাগা মুভমেন্টটাই হাস্যকর। এটা আসলে কাদের সুবিধা করে দিল? আমেরিকা গ্রেট ছিল, কিন্তু সেটা আসলে
কখনো কালো মানুষদের জন্য গ্রেড ছিল না, মহিলাদের জন্যও ছিল না, প্রতিবন্ধী বা সংখ্যালঘুদের জন্যও ছিল না, এলজিবিটিদের জন্যও একই ব্যাপার। এটা কোনো ব্যতিক্রম নয়, এটা কোনো ভুল নয় বা পাশে ফেলে রাখার বিষয় নয়। এখন স্পষ্ট, ফিয়ার আর হেট হল ট্রাম্পের এই প্ল্যাটফর্মের মূল বৈশিষ্ট্য। আমাদের শ্রোতাদের জন্য আপনি কি একটু ব্যাখ্যা করতে পারেন যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা কি এবং এটি রাজনৈতিক পছন্দের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য? নিশ্চয়ই। আবেগীয় বুদ্ধিমত্তার সবচেয়ে সহজ সংজ্ঞা হল আপনি কি অনুভব করছেন তা বোঝা, কেন অনুভব করছেন তা বুঝতে পারা এবং আপনার আচরণ নিয়ন্ত্রণ করতে পারা। ধরুন, আমি যদি আপনাকে দেখি এবং আপনি আমাকে অস্বস্তিকর অনুভব করান আর আমি বুঝতে পারছি না কেন আমি অস্বস্তি অনুভব করছি এবং সেই কারণে নেতিবাচকভাবে প্রতিক্রিয়া জানাই, এটা হলো কম আবেগীয় বুদ্ধিমত্তা। এটি মূলত আদিম মস্তিষ্কের চিন্তা। কিন্তু আমি যদি বুঝতে পারি আপনি আমাকে অস্বস্তিকর লাগাচ্ছেন, আমি ভাবি আচ্ছা এটা কেন হচ্ছে, এবং আমি যদি বুঝতে পারি সম্ভবত আমি নার্ভাস হচ্ছি কারণ আপনি একজন পুরুষ, হয়তো আমি নার্ভাস কারণ আমি আপনাকে ঠিকভাবে বুঝতে পারছি না আর ভাবছি আমি নিশ্চয়ই কিছু ভুল করব, হয়তো অন্য যে কোনো কারণেও নার্ভাস হচ্ছি। আমি বুঝতে পারি যে এটা অনুভব করছি। আমি নিজেকে জিজ্ঞাসা করি কি হচ্ছে, তারপর আমি নিজের আচরণ এমনভাবে নিয়ন্ত্রণ করি যাতে আপনার সঙ্গে ইতিবাচকভাবে যোগাযোগ করা যায়। এটাই হলো উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তা। আর যদি আমরা বুঝতে পারি যে আমরা কি অনুভব করব সেটা নিয়ন্ত্রণ করতে পারি না, তাহলে সেটা সাহায্য করে। তারপর আমরা ভাবতে শুরু করি আমি কেন এমন অনুভব করছি। আমি রাগান্বিত হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমাকে রাগিয়ে দেবে। সুতরাং আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে আমরা কেমন অনুভব করছি তা বোঝা, কি কারণে সেই অনুভূতি হচ্ছে তা চিনে নেওয়া এবং যুক্তিসঙ্গতভাবে আচরণ করার জন্য একটা কৌশল তৈরি করা। আমি যতটা সহজভাবে বলতে পারি বললাম। ধন্যবাদ। আর আমি ফিরে যেতে চাই এমন একটি বিষয়ে যা আপনি একটু আগে উল্লেখ করেছিলেন। আর আমি এটা এতবার ভারতে দেখেছি, অবশ্য আমি ওদিকে যাচ্ছি না, কোনো রেফারেন্স দেব না, কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না। আমরা এই পর্বে আচরণ বিজ্ঞান নিয়ে কথা বলছি, আমরা সঠিকভাবে কোনো ব্যক্তির কথা বলছি না। আমার প্রশ্ন হল, একটি রাজনৈতিক ব্যবস্থা বা নির্বাচন ইত্যাদির পরিকাঠামো রয়েছে, সংবিধান আছে, সেই কাঠামো তো আছেই। আর অপর দিকে আছেন ট্রাম্প, যিনি, যেমন আপনি উল্লেখ করলেন, কোনো নিয়ম মানেন না। তিনি শুধু এলোমেলোভাবেই কথা বলেন, তিনি তাত্ত্বিকভাবে আচরণ করেন। আর আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বা মানে গুরুত্বপূর্ণ না বলে বেশি শক্তিশালী। ধরুন এই ক্ষেত্রে সেই সিস্টেম বা যিনি সেই ছবি তৈরি করছেন। আমার মনে হলো একটি রাজনৈতিক ব্যবস্থা আছে এবং রাজনৈতিক ক্ষেত্রে আরও অনেক প্রার্থী আছে। আবার আপনি উল্লেখ করেছিলেন যে আপনি গত 50-60 বছরেও এমন কিছু দেখেননি। আবার বললেন ট্রাম্প তাত্ত্বিকভাবে আচরণ করতেন এবং তবুও তিনি ক্ষমতায় এলেন। আর আমি সেই সম্পর্কে শুনতে চাই, কিভাবে একজন ব্যক্তি চিরাচরিত ব্যবস্থাকে ওলটপালট করে দিল। বলুন এই বিষয়ে কি বলবেন? তাহলে সেটা হলো আসলে হয়তো সবচেয়ে সহজ প্রশ্ন যা আপনি আমাকে করতে চাইছেন। এখানে একটা কারিশমা আছে এবং সেটা অনেক মানুষেরই নেই, কিন্তু এটা আসে একজন আত্মমুগ্ধ সমাজবিরোধী আচরণগত দৃষ্টিভঙ্গি থেকে। তবে আমি পরোয়া করি না, সে যা কিছু করে তার চারপাশে এমন একটা চিত্র তৈরি করবে যে সে আমার চেয়ে ভালো। সে সেই চিত্রে এতটাই আত্মবিশ্বাসী যে এটা আসলে এক ধরনের মুখোশ, কিন্তু সে এটাকে এমনভাবে উপস্থাপন করে যে বেশিরভাগ মানুষ ভাবে ওহ তাহলে হয়তো আমি ভুল। তাই
সে এমন আত্মবিশ্বাস আর সাফল্যের আভা ছড়িয়ে দেয় এবং সে আপনাকে ছোট করবে, বিদ্রূপ করবে, আর সে সেটা করবেই। যেখানেই হোক এই পরিবেশ তৈরি করে সে মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার যাই হোক। আর তাই আপনি সেই স্বীকৃতি চান, কারণ মনে রাখবেন আমাদের শেখানো হয়েছে ভাবতে যে ধনী মানুষজন মানেই তারা সফল। তারা কিভাবে টাকা পেল, টাকাটা কি সত্যিই আছে? তাই আমি মনে করি এখানে যা ঘটেছে তা হলো একজন ব্যক্তি একটা সিস্টেম ভেঙে দিয়েছে। সেই সাফল্যের ভান ছড়িয়ে দেয়। এটা আসল হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, 20 বছর আগে বারবারা ওয়াল্টার্স তাকে ক্যামেরায় ধরেছিলেন, বলেছিলেন, আমি ব্যাংকের সঙ্গে কথা বলেছি, আপনার আজ বলার কিছুই নেই। কিন্তু সে এখনও এই ধারণা ছড়িয়ে দেয় যে তোমরা ভুল। তাই বলা যায় এটা তার ব্যক্তিগত কারিশমা আর শক্তি, যেটার সাহায্যে এই সমন্বয় ঘটিয়ে চলেছে। আর দুঃখজনকভাবে বাস্তব হল মানুষজন চায়, বেশিরভাগ মানুষ চায় কেউ এসে বলে দিক কি করতে হবে। আমি কোথায় যাব, কিভাবে জিতব, কিভাবে করব, কিভাবে টিকে থাকব। তাই হয়তো কম কারিশমাটিক লোকজন বলবে, আচ্ছা আমাদের একে অপরকে সাহায্য করতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে, আমাদের XYZ করতে হবে। কিন্তু এটা সেক্সি নয়, দেখতেও মজার নয়। সে একটা প্রদর্শনী। সে এটাকে একেবারে পাগলামির পর্যায়ে নিয়ে যায়। আর তাই এটা আমাদের ভেতরে অ্যাড্রেনালিন, উত্তেজনা সৃষ্টি করে, কারণ এটা সবসময় অগোছালো আর আপনি কখনোই জানেন না সে কি বলতে যাচ্ছে। আর এটা কিছু মানুষকে আকর্ষণ করে। কিছু মানুষ কর্তৃত্ববাদিতায় আসক্ত হয়। আমি চাইতাম একটা সহজ উত্তর যদি থাকতো, কিন্তু আমি মনে করি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ এমন লোকদের বড় করেছে যাদের মানুষ অনুসরণ করতে চায়। আমরা মিডিয়া ব্যক্তিদের গৌরবান্বিত করেছি, তাই না? কার্দাশিয়ানদের কথা ভাবুন। পৃথিবীর সবচেয়ে অগোছালো পরিবার বিশাল টিভি সিরিজ বানিয়েছে আর অসংখ্য কসমেটিক্স ও পোশাকের লাইন করেছে। কেন? কারণ তারা সেই আত্মবিশ্বাস ছড়িয়েছিল যে তারা সবকিছু। আর তাই আমি মনে করি সে সফল হয়েছিল সিস্টেম উল্টে দিতে, শুধু এইভাবে আচরণ করে যাচ্ছিল নতুন আর আলাদা। এটা দুঃখজনক হলেও কিন্তু সত্য। আর যে কারণে আমি ওই প্রশ্নটা করেছিলাম তা হলো, ভারতে আমরা দেখি অনেক রাজনীতিবিদ প্রকৃতপক্ষে অনেকটাই খামখেয়ালি। তারা মানুষকে বিভ্রান্ত করে, তবুও নির্বাচিত হয়। আর সেই কারণেই আমি আচরণগত দিকটা তুলেছিলাম যে যদি কেউ সিস্টেম টপকে চলে যায় তাহলে সেটা কেন ঘটছে। ব্যাপারটা আসলে এসে ঠেকে তার ব্যক্তিত্বে, আর সে যেভাবে নিজেকে উপস্থাপন করে সেটা সাধারণ মানুষের মধ্যে প্রতিফলিত হয়। আচ্ছা, এটা ভেবে দেখুন, যদি আমি আপনাকে সত্যি বলি আমি জানি না ভারতে কি ঘটছে, তাই আমি জানি না এটা প্রযোজ্য কিনা, কিন্তু যদি আমি আপনাকে বলি ওরা খারাপ লোক, যদি আমি আপনাকে বলি আপনি গরিব কারণ ওই মানুষগুলোর জন্য, অথবা আমি যদি আপনাকে বলি আপনি অসুস্থ ওই রাজনীতিবিদদের কারণে, বা যাই হোক, তাহলে আপনাকে আর সমালোচনামূলকভাবে ভাবতে হবে না, আপনাকে আর গবেষণা করতে হবে না, আপনাকে ভাবতে হবে না আসল ব্যাপারটা কি। আপনাকে বুঝিয়ে দেওয়া হলো আর আপনি জেনে গেলেন কাকে ঘৃণা করতে হবে আর কাকে দোষ দিতে হবে। কি সহজ না? এটা দুঃখজনক হলেও কাজ করে। হ্যাঁ, আর তাই আমি মনে করি, আমি এটাও বলবো, আমি মনে করি আমেরিকায় আমরা গণতন্ত্রকে স্বাভাবিক ধরে নিয়েছিলাম, আমরা সিস্টেমকে অবহেলা করেছিলাম। আমরা ধরে নিয়েছিলাম গণতন্ত্র সবসময় কাজ করবে। আমরা কখনো ভাবিনি কেউ এসে পুরো খেলা উল্টে দেবে, প্রক্রিয়া আর নিয়মকানুন উপেক্ষা করবে, এমনকি কংগ্রেস অনুমোদিত অর্থও আটকে দেবে। আর সে এমন সব কিছু করেছে যা কেউ কল্পনাও করেনি। আর কিছু মানুষ এটাকে রোমাঞ্চকর মনে করেছে, আর আমি মানসিক দৃষ্টিকোণ থেকে সেটা অস্বীকার করব না। আমি এটাও অস্বীকার করছি না যে যুক্তরাষ্ট্রে কিছু প্রক্রিয়া ও পদ্ধতি আছে যেগুলো পুনর্গঠন করা যেতে পারে, কিন্তু সেটা করার একটা পদ্ধতি আছে। সরাসরি হোয়াইট হাউসে আগুন লাগিয়ে দিয়ে বা সংবিধানকে উড়িয়ে দিয়ে নয়। তাই কিছু মানুষ এটাকে নতুন আর চমকপ্রদ মনে করেছে। আর এর অন্য দিকটা বলুন।
আপনার মতে উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে গণতন্ত্রের কার্যকারিতায় ভূমিকা রাখে? ও বাহ, দারুণ প্রশ্ন। আচ্ছা, ব্যাপারটা হলো এই যে হাই ইমোশনাল ইন্টেলিজেন্স যাতে ফলপ্রসূ হয় তার জন্য মানুষটাকে কয়েকটা বিষয় বুঝতে হবে। রাজনৈতিক কাঠামোয় উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স কার্যকর করাতে হলে সেটা কিন্তু সহজ নয়, মজাদারও নয়। এতে অনেক কিছু প্রয়োজন যা আপনি গত কয়েক বছরে শিখেছেন। আপনাকে আপনার সরল প্রবৃত্তি দমন করতে হবে, আপনাকে আপনার স্বাভাবিক প্রবৃত্তি থামাতে হবে। আমি বলবো, আমি কিছু মানুষের মতো পক্ষপাত দুষ্ট নই, আমি একজন উদারপন্থী। আমি বিশ্বাস করি আমাদের এমনভাবে আচরণ করা উচিত যা পুরো সমাজের উপকার করে, দেশের সব মানুষের, শুধু কিছু গোষ্ঠীর নয়। এটাও বলা যেতে পারে যে একজন রক্ষণশীলের ইমোশনাল ইন্টেলিজেন্স কম থাকে, কারণ তারা সাহায্য করতে চায় না, কারণ তাদের মতে গরিবরাই খারাপ লোক আর ধনী লোকেদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যে কোনো দিক থেকে তর্ক করতে পারেন, কিন্তু রাজনীতিতে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, যখন আপনি দেখবেন রাজনৈতিক ব্যবস্থা ও প্রক্রিয়ায় ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করছে, তখন মানুষ বসে আলোচনা করছে। তারা একে অপরকে উপেক্ষাও করছে না আর ঝগড়াও করছে না। তাদের আচরণ কাদা ছোঁড়াছুঁড়ি নয়, যেমনটা আমরা প্রায়ই রাজনৈতিক কাঠামোয় দেখি, যা আসলে নিম্ন আবেগীয় বুদ্ধিমত্তার স্পষ্ট প্রমাণ। আমি তোমার সঙ্গে দ্বিমত পোষণ করি, তাই আমি তোমার উপর চিৎকার করব বা তোমাকে গালি দেব। আমরা রাজনীতিতে সরকারি ভবনে সারা পৃথিবীর সবচেয়ে কুৎসিত আচরণগুলো দেখে থাকি। তাহলে আমরা যদি অস্বস্তি সহ্য করি, অস্বস্তিকর কথোপকথন মেনে নিই এবং কিছু বলার আগে একটু থামি, যে কদর্য ঘৃণামূলক কথাগুলো মানুষ একে অপরকে বলে, তাহলে সেটা আর বলবো না। আমি মনে করি যখন আমরা রাজনীতি আর ইমোশনাল ইন্টেলিজেন্সের আন্তঃসম্পর্ক নিয়ে কথা বলি, তখন সবচেয়ে বড় ফোকাস হওয়া উচিত কম ইমোশনাল ইন্টেলিজেন্সের কারণে হওয়া ক্ষতি কাটিয়ে ওঠা। ঠিক, এটা আসলে একটা বিশাল বিষয়। আমি মনে করি আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারি এবং এ নিয়ে ঘুরে ফিরে আলোচনাও করতে পারি। এটা এমন কিছু যেটা নিয়ে আমি সত্যিই কৌতূহলী। যখন আমরা জনগণের দিকে তাকাই, তখন শিক্ষার মাত্রা সমানভাবে বণ্টিত নয়, তাই না? আর যখন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলি, তখন এই বণ্টনটা আরও বেশি বেঁকে যায়। মানে উচ্চ ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন সচেতন মানুষ বা বাস্তববাদী মানুষ খুঁজে পাওয়া আসলেই দুষ্কর। আবেগীয় বুদ্ধিমত্তা নিয়ে আসলে একটা মজার বিষয় আছে, আর সেটা নিয়ে বিতর্কও আছে। অনেকেই মনে করেন আবেগীয় বুদ্ধিমত্তা কোনো বিজ্ঞান নয়, আসলে সেটা বাস্তবও নয়। তবে আমি এখানে সেই তর্ক করতে আসিনি। আমি শুধু বলতে চাই, আমি নিজে প্রত্যক্ষভাবে এর প্রভাব দেখেছি। আপনারাও নিশ্চয়ই নিজেদের জীবনে আবেগীয় বুদ্ধিমত্তার প্রভাব অনুভব করতে পারেন। আমি মনে করি না যে শিক্ষা কারো আবেগীয় বুদ্ধিমত্তার স্তরের সঙ্গে সরাসরি যুক্ত, বরং আসল ব্যাপার হল মানুষ তাদের অভিজ্ঞতাকে কিভাবে উপলব্ধি করে, এটাই পার্থক্য গড়ে দেয়। যেমন আমি যদি একজন গরিব মানুষ হই আর যদি উপলব্ধি করতে পারি যে আমি গরিব, কারণ আমি গরিব পরিবারে জন্মেছি, তাহলে আমাকে টিকে থাকার জন্য সমাজে যে জটিল কাঠামোগুলো আমাকে আটকে রেখেছে, সেগুলো কাটিয়ে ওঠার পথ খুঁজে বের করতে হবে। তখন আমি বুঝতে পারবো কিছু নির্দিষ্ট মানুষ বা অভিবাসী আমাকে গরিব করেনি, আমার সংস্কৃতির ব্যবস্থাই আমাকে গরিব করেছে। কিন্তু উল্টো দিকে যদি আমি গরিব হই এবং আমার আবেগীয় বুদ্ধিমত্তা কম হয়, আর কোনো রাজনীতিবিদ এসে আমাকে বলে, তুমি ওই নির্দিষ্ট জনগোষ্ঠীর কারণে গরিব, না সামাজিক কাঠামোর কারণে আমি গরিব রয়ে গেছি, না বর্ণবাদের কারণে, না শোষণের কারণে, তাহলে আমি সেটাই বিশ্বাস করে নেব। তাই আমি মনে করি আমাদের কম আবেগীয় বুদ্ধিমত্তা কাটিয়ে উঠতে হবে,
কারণ ধনী মানুষও কম আবেগীয় বুদ্ধিমত্তা রাখতে পারে। আমি যদি বলতে পারতাম যে এই মানুষদের আবেগীয় বুদ্ধিমত্তা বেশি আর অন্যদের কম, আর সেটা রাজনীতিতে প্রভাব ফেলে, তবে দেখা গেছে যাদের আবেগীয় বুদ্ধিমত্তা বেশি তারা সাধারণত ডেমোক্র্যাট বা লিবারেল হয়। অন্যদিকে যাদের আবেগীয় বুদ্ধিমত্তা কম তারা প্রায়শই কনজারভেটিভ বা রিপাবলিকান হয়। ব্যাপারটা এমনই, যদিও এ নিয়ে খুব বেশি গবেষণা নেই, তাই এটাকে আমি কেবল আমার ব্যক্তিগত মত বলেই স্বীকার করছি। আমরা এটাকে নিয়ে সংক্ষেপে কথা বলেছি, কিন্তু আমি এটাকে একটু বাড়াতে চাই। উচ্চ আবেগীয় বুদ্ধিমত্তার প্রতিক্রিয়া হল কোনো পরিস্থিতিতে বিশ্লেষণ করা, প্রশ্ন করা, বোঝার চেষ্টা করা, কৌতূহলী হওয়া। তাই তুমি কৌতূহলী হও, আর সমালোচনামূলক নয়। আজকের দিনে যা দেখি, মানে কিছু একটা ঘটলেই যদি তুমি তার সমালোচনা করো তখনই তোমাকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলে সরিয়ে দেওয়া হয়। আর এটার কারণ কি আসলে? হ্যাঁ, মনে আছে। ধরো আমরা ট্রাম্পের ঘৃণা ও ভয়ের প্ল্যাটফর্ম নিয়ে কথা বলছি, তাই আমি এখানে মাগা বলছি। যখন তুমি মাগার বিরুদ্ধে ধাক্কা দাও বা মাগাকে প্রশ্ন করো বা বলো ট্রাম্প ভুল, তখন যে তীব্র প্রতিক্রিয়া আসে সেটা হলো আমি লিবটার্ড বা নির্বোধ, কারণ আমি প্রশ্ন করছি, তাই না? আর তাই যাদের আবেগীয় বুদ্ধিমত্তা উচ্চ তারা ভাববে আচ্ছা আর কি সত্য হতে পারে, আর যাদের আবেগীয় বুদ্ধিমত্তা ক্ষীণ তারা শুধু যেটা বলা হচ্ছে তাই বিশ্বাস করে নেবে। এখন আমি কি ডেমোক্রেট নেতাদের সব কথা বিশ্বাস করি? একদম নয়। কেন করব? সব কিছুতেই তো প্রশ্ন করব, তাই না? তো আমি তোমার পয়েন্টটা মেনে নিচ্ছি। নিচু আবেগীয় বুদ্ধিমত্তার মানুষগুলো হলো যারা কোনো তথ্যের ভিত্তিতে না গিয়ে যেটা খাওয়ানো হয় সেটাই গিলে নেয়। আমার মনে হয় আমরা আলোচনার প্রথম অংশে অনেক কিছুই কভার করে ফেলেছি, আর এখন আমরা ঘৃণা, যা সামাজিক বন্ধন হিসেবে কাজ করে, এই বিষয়ে আরও গুরুতর আলোচনায় যাচ্ছি। এবং এটা ঘটছে বিশ্বজুড়ে, এটা বিভিন্ন আকারে ও ভিন্ন রূপে ঘটছে। হ্যাঁ, এবং আমি এটা আপনাকে বলতে পারি, অস্ট্রেলিয়াতে তাদের একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে, নামটা ছিল ট্রাম্পেট অফ পেট্রিয়টস, মানে তারা ট্রাম্পের অনুগামী। আর তারা যা করে তা হলো, আমি অস্ট্রেলিয়ার একজন অভিবাসী, আমার কাছে একটি টেক্সট মেসেজ এলো, সেখানে লেখা ছিল তুমি কি চাও অভিবাসীরা আসা বন্ধ করুক? আর আমার ধারণা ওয়াও, মানে ওটা একটা অসাধারণ রাজনৈতিক প্রচার ছিল। আর আমিও এটাই ঠিক বলতে চাই, এটা একদম পারফেক্ট উদাহরণ যে কিভাবে ঘৃণা ও ভয়ের প্ল্যাটফর্মগুলো সম্পূর্ণ নির্ভর করে খালি তথ্যবিহীন দাবি বা ভুল তথ্যের ওপর। কারণ যুক্তরাষ্ট্রে বড় কথাটা হচ্ছে, ও অভিবাসীরা, জানো তারা তোমাদের সব কাজ কেড়ে নেয় এবং অভিবাসীরা সব অপরাধ করে। আমি একজন গবেষক, আমি গবেষণা করতে ভালোবাসি এবং তথ্য প্রদানকারী বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কাজ করতে ভালোবাসি। আর বিশাল পরিমাণের তথ্য আমার অন্যান্য গবেষক বন্ধুরাও বিশ্লেষণ করতে পারে। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে অভিবাসীরা আসলে একটি নিট মুনাফা নিয়ে আসে, গড়ে নির্দিষ্ট সময় ধরে। আমার মনে হয় প্রতি বছর একজন অভিবাসীর প্রায় $8,000 নিট মুনাফা হয়। এমনকি তারা মেডিকেয়ার সিস্টেমের সুবিধা নিলেও, কারণ তারা কাজ করে এতটাই বেশি অর্থ সিস্টেমে জমা দিচ্ছে যে তাদেরকে সামাজিক নিরাপত্তা নাম্বার ছাড়াই সামাজিক নিরাপত্তা কর পরিশোধ করতে হচ্ছে। ফলে অভিবাসীরা সিস্টেমে টাকা ঢালছে, তারা কিছু বের করছে না, কারণ তারা বের করতে পারে না। সুতরাং আসলে তারা নিট মুনাফা দিচ্ছে। কিন্তু ঘৃণা ও ভয়ের রাজনৈতিক প্ল্যাটফর্ম বলছে ওরা সব টাকা আর আমেরিকার চাকরি নিয়ে নিচ্ছে, আর আমরা চাই সব অভিবাসীকে দেশ থেকে বের করে দিতে, যাতে আমেরিকানদের জন্য বেশি টাকা খরচ করা যায়। আর তারপর তারা মেডিকেয়ার থেকে কত $1 ট্রিলিয়ন কেটে নিয়েছে তার ধারণা নেই। তাই ঘৃণা ভয় ছড়ানো প্ল্যাটফর্মগুলো প্রায়ই কোনো তথ্যের ভিত্তিতে কাজ করে না, তারা আসলে অনুভূতির ওপর কাজ করে। আর তাই সামাজিক দলে সামাজিক বন্ধনের জায়গায়
তুমি দেখবে যে ঘৃণা বেশিরভাগ গ্রুপের মূল ভিত্তি। যদি মাগা সংখ্যাগরিষ্ঠ অংশের দিকে তাকাও, তারা কারা? শ্বেতাঙ্গ, খ্রিস্টান। আর অন্য দেশে সেটা হতে পারে সেই দেশের প্রধান গোষ্ঠী। যেই হোক না কেন, জাতি আর সংস্কৃতি সবসময়ই একটা দেশের ভেতরে থাকে। প্রতিটি দেশের ভেতরে এই আলাদা আলাদা ইনগ্রুপ থাকে। ইনগ্রুপ মানে আমরা এখানে থাকি, আমরা এখানে জন্মেছি, তাই এটা আমাদের জায়গা, আর তোমাদের নয়। আমি প্রায়ই লিজার্ড ব্রেন নিয়ে কথা বলি। এর মানে যারা কোনো চিন্তা ভাবনা না করেই আবেগীয় প্রতিক্রিয়া দেয়। আমাদের মনে রাখতে হবে, শোনো ভাই, আমরা আসলে স্বভাবগতভাবে এরকমই। লিজার্ড ব্রেন উপজাতি মনোভাবের জন্যই তৈরি। আমরা স্বভাবতই আমাদের নিজস্ব গ্রুপ খুঁজি, আমাদের গ্রুপকে রক্ষা করি, তাদের সঙ্গে বন্ধন গড়ে তুলি, আর আমাদের ভেতরে শত্রুতা তৈরি হয় তাদের প্রতি যারা অন্য বা বাইরের লোক। এই প্রাচীন চিন্তা ভাবনাকেই আজকের রাজনীতিবিদরা কাজে লাগায়। আর যতদিন না আমরা মানুষ হিসেবে নিজেদের চেতনা আরও উপরে তুলতে পারছি, আমাদের মানসিক ক্ষমতা এই লিজার্ড ব্রেন আর এই আদিম প্রবৃত্তির বাইরে নিয়ে যেতে পারছি, ততদিন পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হবে না। আমরা এই দুষ্ট চক্র থেকে বেরোতে পারবো না। এটা শুনতে হতাশাজনক, কিন্তু সত্যি হলেও আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে হবে। অবশ্যই। আমি এখানে একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব আর বলবো কিভাবে সেটা আলোচনার সঙ্গে মিলে যায়। যখন আমি হাই স্কুল শেষ করলাম, আমি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম, কিন্তু সেটা আমার নিজের রাজ্যে নয়, ভারতের আরেকটা রাজ্যে, যেখানে আমি বড় হইনি। আর সেখানে ভারতের প্রায় সব প্রান্ত থেকে আসা মানুষ ছিল। তাই এই 4 বছর আমি বিভিন্ন সংস্কৃতি, খাবারের অভ্যাস আর নানা ধরনের মানুষের সঙ্গে থেকেছি, যারা আমার মতোই এই একই পরিস্থিতিতে ছিল। আর সেই বয়সে এটা আমাকে অনেক কিছু দিয়েছে। দেশের আসল সৌন্দর্য দেখিয়েছে, সব বৈচিত্র্যের মধ্যেই। ভিন্ন ভিন্ন মানুষ, তাদের খাবারের অভ্যাস, তাদের বই, তাদের সিনেমা, তাদের মজার অভ্যাস ও তাদের ভালো অভ্যাসও। এই মিশ্রণটাই আসলে মেল্টিং পট। আর এটা আমার জীবনে ঘটে যাওয়া অন্যতম সেরা অভিজ্ঞতা। তাই অন্তর্ভুক্তি মানে হল প্রত্যেক মানুষই নিজের মতো করে অনন্য ও অসাধারণ, আর কেউ অন্য কারোর চেয়ে উপরে নয়। আমি বাজি ধরে বলতে পারি, এমন 1-2টি মুহূর্ত নিশ্চয়ই এসেছিল যখন তুমি অস্বস্তি বোধ করছিলে, অথবা তুমি বুঝতে পারোনি যে তাদের জন্য কিটা স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু তখন কি তুমি শত্রুতার সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছিলে, কৌতূহল নিয়ে দেখেছিলে, নাকি সতর্কভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলে? এটাই হলো কম আবেগীয় বুদ্ধিমত্তা আর মাগা ব্রেন বা বেশি আবেগীয় বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য। এর মানে এই নয় যে তুমি খারাপ কিছু, বরং হতে পারে তুমি রিপাবলিকান, কিন্তু তবুও তোমার মধ্যে এই লিজার্ড ব্রেনের তুলনায় কিছুটা বেশি আবেগীয় বুদ্ধিমত্তা আছে। কারণ কৌতূহল আর অন্তর্ভুক্তি, এ দুটোই উচ্চতর আবেগীয় বুদ্ধিমত্তার লক্ষণ। আমি আসলে একই প্রশ্নেই যাচ্ছিলাম। আমরা কেন এমনটা দেখি? যেমন আমরা ঘৃণা নিয়ে কথা বলছি। আমরা যখন বলি ঘৃণা মানুষকে আলাদা করে দেয়, কিন্তু অন্তর্ভুক্তি বা গ্রহণ করে নেওয়া মানুষকে জোড়া লাগায়, তাহলে কি বলা যায় এই ধরনের আচরণ আসলে কম ইমোশনাল কোশেন্টের ফল? মানে আমরা চাইলেই সবাইকে গ্রহণ করতে পারি, আলাদা করে ঘৃণা না করে। উচ্চ ইকিউ মানে হল অন্তর্ভুক্তি। ঘৃণা হল খুবই সহজ এক ধরনের বন্ধন। ঘৃণা করা খুব সহজ, এজন্যই ঘৃণা এত শক্তিশালী একটা বন্ধন তৈরি করে। আমাকে কোনো ভেবেচিন্তে কিছু করতে হয় না। তুমি আলাদা, তাই আমি জানি আমি তোমাকে পছন্দ করি না। আরেকটা বিষয় হলো, আমাকে নিজের ভেতরেও না বলতে শিখতে হয়। আবেগীয় বুদ্ধিমত্তার অন্যতম বৈশিষ্ট্য হল আমরা নিজের ভেতরে না বলতে শিখি। যেমন, না সারা, তোমাকে এই মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করতে হবে না। না সারা, তোমাকে তাদের কাজ ভালোবাসতে হবে না, কিন্তু তাদের নিজেদের মতো করে কাজ করার অধিকার আছে। তাহলে
আমি মনে করি তোমার প্রশ্ন হলো ভালোবাসা আর অন্তর্ভুক্তি কি সমান শক্তি রাখে? হ্যাঁ। না, ভালোবাসা আর অন্তর্ভুক্তি এমন এক প্ল্যাটফর্ম যেটা চালাতে আমাদের নিজেদের শক্তি ব্যবহার করতে হয়, আর ঘৃণা ও ভয়ের প্ল্যাটফর্ম চালিত হয় নেতাদের বারবার বলা সেই বার্তার দ্বারা। ওরা আমাদের দেশে ঢুকে পড়েছে, আমাদের চাকরি নিয়ে নিচ্ছে, আমাদের নিজেদের রক্ষা করতে হবে, আমাদের নিজেদের রক্ষা করতে হবে কারণ তারা শত্রু। কিন্তু অন্তর্ভুক্তি আর ভালোবাসার প্ল্যাটফর্ম আমাকে নিজের ভেতরে ভাবতে বাধ্য করে, আমাকে ভালোবাসাপূর্ণ হতে হবে, আমাকে অন্তর্ভুক্তিমূলক হতে হবে। এটা এমন নয় যে কেউ আমাকে বলছে তাই আমাকে করতে হবে, বরং আমরা এক প্রজাতি হিসেবে এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের শিখতে হবে ভালোবাসা আর অন্তর্ভুক্তিকে, কারণ এটা সঠিক কাজ, বাইরের নির্দেশে নয়। আর তাই আমি ভাবি আমি এই ব্যাপারে ভীষণ আবেগী। জানি আমি অনেক কথা বলে ফেলেছি, কিন্তু ভাবুন তো, দিনের শেষে আপনি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন, ডিনারে পেট ভরান, একটা ওয়াইন বা প্রিয় পানীয় নেন, তারপর টিভির সামনে বসেন আর ভাবা বন্ধ করেন। তখন আপনি টিভি চালান, আর টিভি আপনার হয়ে ভাবতে শুরু করে, আপনাকে বলে কি ভাবতে হবে। একইভাবে আপনি একজন দরিদ্র মানুষ, খেটে খুঁটে সংসার চালাতে চেষ্টা করছেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করছেন, আর হঠাৎ একটা রাজনৈতিক সমাবেশে গেলেন, সেখানে কেউ বলে, ও আপনাকে দেখে খুব ভালো লাগছে, আর আপনার আশেপাশে অনেকে আছে যারা আপনার মতোই দেখতে আর আপনার মতোই কথা বলে। তারপর মঞ্চে দাঁড়িয়ে থাকা কেউ বলে, আপনি দরিদ্র কারণ ওই মানুষটার জন্য, এরা অভিবাসী, এরা আপনার অবস্থা খারাপ করেছে, আপনি ক্লান্ত হাড়ভাঙা খাটুনি দিয়েছেন সংসার চালাতে, আর তারা আপনার ক্ষোভকে ওই অন্য মানুষের দিকে ঠেলে দেয়। তুমি হয়তো ভাবছ কিভাবে খরচ সামলাবে, আর উল্টো দিকে তোমাকে বোঝাচ্ছে তোমার এই অবস্থার জন্য কে দায়ী। এটা একই জিনিস। আমার মস্তিষ্ক তখন এক প্রকার নিউট্রাল মোডে চলে যায়। আমাকে আর ভাবতে হয় না, আমাকে গবেষণা করে খুঁজতে হয় না, তথ্য প্রমাণ যাচাই করতে হয় না। এই সুবিধার জন্য সবাই এটা পছন্দ তো করবেই। হ্যাঁ, এই সুবিধার জন্যই এটা সবার পছন্দ। এটা এক ধরনের প্রবৃত্তিগত পছন্দ। এটা আমাদের উচ্চতর সত্তার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত। আমি নিজের শক্তিকে ছেড়ে দিচ্ছি সঠিক কাজটা বেছে নেওয়ার, আর বদলে বেছে নিচ্ছি অন্য কারো বলা মেনে চলাকে। এটা শুধু পুনরাবৃত্তি। আর সত্যি বলতে, পুনরাবৃত্তি আর আবেগপ্রবণ পুরস্কারগুলো ঘৃণা আর ভয়কে আরও জোরদার করে। তাহলে যদি আমি বারবার সেটা শুনি আর শুনে যাই আর শুনে যাই, তারপর যখনই কেউ সেটা নিয়ে হাসাহাসি করে বা উল্লাস করে, তখন সেটা আরও পোক্ত হয়। যেমন, তাকে জেলে ঢোকাও, তাকে জেলে ঢোকাও, অথবা অভিবাসীদের বহিষ্কার করো, বা যাই হোক না কেন, এগুলো আরও নিশ্চিত করে যে আমি নাকি সঠিক কাজ করছি। এগুলোই হচ্ছে মগজ ধোলাই। আমি আগেই বলেছি, গত 1 বছরে আমি অনেক বন্ধু হারিয়েছি, কারণ আমি বলেছি তোমরা মগজ ধোলাইয়ের শিকার হয়েছ। সেই স্লোগানগুলো, দেওয়াল তোলার কথা, কাউকে জেলে ঢোকাও, এই সবই এই ঘৃণার পুনরাবৃত্তি। এটা খুবই সহজ, পুনরাবৃত্তিমূলক, আবেগপ্রবণভাবে উত্তেজিত করে, এবং সবচেয়ে বড় কথা, এটা মানুষকে ভালো অনুভূতি দেয়। এখন উল্টো দিকে দেখো, যদি তুমি ভালোবাসা আর অন্তর্ভুক্তির প্ল্যাটফর্মে দাঁড়াতে চাও, তাহলে এর পরিবর্তে তুমি কি দেবে? কোনো স্লোগান নেই যেটা ছাপিয়ে যাবে। তোমাকে বেছে নিতে হবে, তোমাকে বলতে হবে, না, আমি এটা মেনে নেব না। তবে হ্যাঁ, আমি সত্যি চাই যে আমাদের আরও শক্তিশালী নেতৃত্ব থাকুক, যারা অ্যান্টি ট্রাম্প হতে পারে। আমি পাত্তা দিই না, যেমন আমি বলেছি, আমার কিছু আসে যায় না। যদি একজন শক্তিশালী ও ক্যারিসমাটিক নেতা থাকতো, তাহলে আমরা ভিন্ন ফলাফল দেখতে পেতাম। কিন্তু ব্যাপারটা স্কুলের মতো। তোমাকে কি কখনো হাই স্কুলে বুলিং করা হয়েছিল? হ্যাঁ, অনেকবার। আচ্ছা, ঠিক আছে, আমি একটা গল্প বলবো আর তুমি সেটা অনুভব করবে। তাহলে ধরো তুমি খেলার মাঠে আছো, আমি খেলার মাঠে আছি। একজন বুলি আসে আর তোমাকে উত্ত্যক্ত করা শুরু করে। তুমি তো চেষ্টা করো সঠিক কাজটা করতে, তুমি শিক্ষককে জানালে, তবু শিক্ষক কিছু করলো না। তুমি প্রিন্সিপালের কাছে বলো, সেও কিছু করে না। তারপর বুলি তোমাকে মারে। তারা বলে তুমি পাল্টা মেরেছ, আর সেটা তোমার দোষ, কারণ তুমি তাকে মেরেছ, ঠিক তো? আর এইভাবেই চলতে থাকে। ফলে বুলির আচরণ আরও শক্ত হয়, সে আরও সাহসী হয়ে ওঠে, কারণ তোমাকে নিষ্ক্রিয় থাকতে শেখানো অনেক সহজ,
কিন্তু বুলিকে থামানো অনেক কঠিন। সময় যেতে যেতে যা ঘটে তা হলো তুমি বুলির বিরুদ্ধে লড়তে পারো না, কারণ তোমাকে শেখানো হয়েছে নিষ্ক্রিয় থাকতে। আর আমি মনে করি ডেমোক্র্যাট আর লিবারেলদের সঙ্গেও একই ব্যাপার হয়েছে। তারা নিয়ম মানতে চায়, প্রক্রিয়া মেনে চলতে চায়, আইন মেনে চলতে চায়। আর ট্রাম্প বলছে সব বাদ দাও, আমি যা চাই তাই করব, তুমি আটকাতে পারবে না। কি করবে? এটাই বুলির কাজ। তাই এটা খুব কঠিন। আমি চাই না মানুষ হতাশ হোক, তবে আমি মনে করি আমাদের ঐক্য বলতে হবে। আমি আমার লিজার্ড ব্রেনের কাছে আত্মসমর্পণ করব না। আমি তার থেকে ভালো। আর হ্যাঁ, ওপরে ওঠা, আশাবাদী থাকা এবং প্রতিরোধ করা। কখনো আমাদের উঠে দাঁড়াতে হবে, কখনো হয়তো বলতে হবে সব বাদ দাও। কিন্তু আমি মনে করি আমাদের নিজেদের ব্যক্তিগত শক্তি খুঁজে নিতে হবে এবং কারো দ্বারা নিয়ন্ত্রিত হলে চলবে না। আমরা ঘৃণাকে এক ধরনের আঠা হিসেবে ধরেছি এবং কোনো এক কারণে এখানে মরাল লাইসেন্সিংয়ের একটি অংশ আছে। এতে জাতীয়তাবাদের উপাদানও রয়েছে। মনে হচ্ছে এ নিয়ে অনেকক্ষণ বলা যাবে। এই বিষয়ে আপনার মতামত আমরা শুনতে চাই। হ্যাঁ, এই আলোচনায় এটি কিভাবে মিলে যায়, এটা এখানে কিভাবে আসে? হ্যাঁ, আগে মরাল লাইসেন্সিং কি তা বোঝাই। মরাল লাইসেন্সিং এমন একটি অবস্থা যেখানে আমি বিশ্বাস করি অথবা আমাকে বলা হয়েছে যে তুমি খারাপ বলে আমার অন্যায়, পক্ষপাত বা নিষ্ঠুর হওয়া ঠিক আছে। আমি একজন আমেরিকান, তুমি নও, তাই আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি, তোমার প্রতি নিষ্ঠুর হতে পারি, চাইলে তোমাকে খাঁচাবন্দি করতে পারি, তোমাকে ছুঁড়ে ফেলে দিতে পারি। তোমার কোনো ডিউ প্রসেস দরকার নেই। তুমি নও, তুমি একজন আমেরিকান নও, তুমি এখানে বেআইনিভাবে আছো, তাই আমি ইচ্ছে মতো যা খুশি করতে পারি। এইভাবে আমি এমন আচরণের নৈতিক অনুমতি পেয়ে যাই যা আসলে ভুল, কারণ আমি সেটাকে নৈতিকভাবে সঠিক বলে ন্যায্যতা দিচ্ছি। আর এমনটি অন্য দেশেও ঘটে। তুমি আমাদের দেশ থেকে নও, তুমি ভারত থেকেও নও, ধরে নাও, তাই আমরা তোমাকে গভীর অন্ধকার গর্তে ঢুকিয়ে দেব, অথবা তোমার সব টাকা নিয়ে তোমাকে আমাদের দেশ থেকে বের করে দেব। আমি জানি না কিভাবে এটি ঘটে, কিন্তু যেন আমেরিকান নন এমন লোকেদের প্রতি নিষ্ঠুর হওয়াটা কুল হয়ে উঠেছে, কারণ আমাদের নেতৃত্ব এটিকে নৈতিকভাবে লাইসেন্স বা ছাড়পত্র দিয়ে রেখেছে। আমার মনে হয় আজ আমরা অনেক দিক নিয়ে কথা বলেছি। সময়ের স্বার্থে চলুন সংক্ষেপে ধরা যাক। যে প্যাটার্নগুলো আমরা দেখেছি, আমরা এর পেছনের ভাবনাটা বুঝতে চেয়েছি। ঠিক আছে, আপনার পডকাস্টে আপনি আশাবাদী প্রতিরোধ নিয়ে কথা বলেন এবং আমরা জানি অনেকেই এ নিয়ে কথা বলছেন না, তারা নীরব থাকতে বেছে নিচ্ছেন। কিন্তু মনে হয় এই প্রক্রিয়ায় তারা তাকে সমর্থনই করছেন। যেমন যদি আপনি আসলে আমাদের অল্প একটু গ্রেস দিতে হবে বলে মনে করি। সত্যি বলতে গ্রেস দিতে ইচ্ছে করে না। আমার মনে হয় আপনি যদি কথা না বলেন তাহলে আপনি যেমন খারাপ, তেমনি যারা খারাপ কাজ করছে তারাও খারাপ। কিন্তু এটাও মনে রাখতে হবে মানুষকে এমনভাবে শর্তায়িত করা হয়েছে যে আপনি কথা বললে আপনার সঙ্গে খারাপ কিছু ঘটবেই, কারণ আমরা দেখেছি এটা সত্যি ঘটে, তাই তো? আমি যদি কথা বলি, সরকার আমার বা আমার বন্ধু পড়শির সঙ্গে কিছু না কিছু করবে, আর আমার তাই মনে হয়। এটাই কঠিন ব্যাপার। তাই আশাবাদী প্রতিরোধের ভিত্তি হলো এটা: আমি তোমার ঘৃণা আর ভয়ের জবাবে আমার ঘৃণা আর ভয় দিয়ে সাড়া দেব না। আমি তোমার ঘৃণা আর ভয়ের জবাবে আমার ভালোবাসা আর আশার সঙ্গে সাড়া দেব, যদিও আমার মনে হয় আমি তা করি না। হয়তো আমি তোমাকে ভালোবাসি না যদি তুমি এমন ভয়াবহ আচরণ করো, কিন্তু আমার ভালো লাগে এই ভাবনাটি। যদি আমরা ভিন্নভাবে আচরণ করা শিখি তাহলে আমরা এক ভিন্ন পৃথিবী পেতে পারি। তাই আমি তোমার ঘৃণার জবাবে ঘৃণা দিতে পারি না, তোমার ভয়ের জবাবে আরেক ধরনের ভয়ও দিতে পারি না। আচরণকে বদলে নেওয়া যায়। আমরা স্থির বা অপরিবর্তনীয় নই। কিছু মানুষ ভয়াবহ আচরণ করছে বলেই যে সেটাই একমাত্র সম্ভাব্য ফল তা নয়। আমরা আরও ভালোভাবে আচরণ করতে পারি। এটা খুব হতাশাজনক, কারণ মনে রাখতে হয় প্রতিরোধের অংশ মানে হচ্ছে রাজনৈতিকভাবে যা ঘটছে তার চারপাশ থেকে পথ খুঁজে নেওয়া, কিন্তু সামাজিক দিকগুলো আমাদের মোকাবিলা করতে হবে।
আচ্ছা, শেষের কথা হিসেবে বলতে চাই, আমি সবার সঙ্গে একটা জিনিস ভাগ করতে চেয়েছিলাম। আজকে যা শুনলাম কোনো পডকাস্টে বা কোনো ফিডে, সেটা হলো একটি ঘরে যে মানুষটি সবচেয়ে দয়ালু সেই প্রায়শই সবচেয়ে উন্নত মানের মানুষ, হয়তো তার ইমোশনাল ইন্টেলিজেন্স সবচেয়ে বেশি। ঠিক আছে, ভেবে দেখো কেন এটা সত্যি। কারণ ঘৃণা করা সহজ। আমি বলি, আমি কারো এনার্জি অনুভব করি। যদি তুমি ঘৃণা নিয়ে আসো, আমি নিজেকে রক্ষা করতে চাইব, তবে একই সঙ্গে তোমাকে উঠে দাঁড়ানোরও সুযোগ দেব। ঠিক আছে, আমাদের কুরূপ হওয়ার দরকার নেই, কিন্তু সদয়তা আমাদের কাছ থেকে উচ্চতর মাত্রায় আবেগীয় বুদ্ধিমত্তা দাবি করে। কিন্তু মানুষ প্রায়ই ভাবে তুমি যদি সদয় হও তবে তুমি বোকা। আমার মনে হয় তাই কখনো কখনো ঘৃণা আর ভয় জেতে, কারণ সদয়তাকে দুর্বলতা হিসেবে উপস্থাপন করা হয়। তাই কয়েকটা কাজের কথা বলি। যদি আমরা ঘৃণা ভয় চালিত প্ল্যাটফর্মগুলোর মোকাবিলা করতে চাই, তবে ঘৃণা ও ভয়কে স্বাভাবিক করে তোলার যে প্যাটার্ন, সেটাকে ভাঙতে হবে। তাই যখন আমাদের সামনে ঘৃণা আর ভয় হাজির হয়, তখন বলতে হবে, আর কি সত্যি হতে পারে? সোজা প্রশ্ন, যদি তুমি বলো যে সমস্যার উৎস অভিবাসীরা, তবে আর কি সত্যি হতে পারে বলো দেখি। ঠিক আছে, আমি শুনছি তুমি কি বলছো, কিন্তু আর কি সত্যি হতে পারে? ওই লিজার্ড ব্রেনে লাফ দিয়ে পড়ার বদলে আমাদের প্যাটার্নটাও লক্ষ্য করতে হবে। কে ঘৃণা ও ভয় থেকে লাভবান হচ্ছে? নিশ্চিতভাবে বলতে পারি, মাগা ঘৃণা ভয়ের প্ল্যাটফর্ম থেকে কোনো লাভ পাচ্ছে না। তাই সেটাও নজরে রাখতে হবে। আর শেষে, ক্ষমতার বাইরে থাকলে অনুভূতি ভিত্তিক হওয়া সহজ, কিন্তু আমরা ক্ষমতাহীন নই। এখানে ৮০ মিলিয়ন মানুষ আছে এবং যুক্তরাষ্ট্রে ৩৪০ মিলিয়ন মানুষ। দুনিয়ায় ৮০ বিলিয়নেরও বেশি মানুষ আছে। তাই আমাদের হাতে শক্তি আছে। আমি বিশ্বাস করতে রাজি নই যে দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ ঘৃণায় ভরা। ধন্যবাদ সারা, এত সুন্দর অন্তর্দৃষ্টি আর চমৎকার আলোচনার জন্য আবারও ধন্যবাদ। বিষয়টি মিশেল, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আজ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি? বিশেষ করে যারা ভারতে বসে শুনছেন, কারণ তারা তো এটি বাংলায় শুনবেন। আমি জানি বাংলায় যারা আমাদের শুনছেন তাদের জন্য আমি দারুণ উচ্ছ্বসিত। আর যদি তারা চান, তারা শুনতে পারবেন কিভাবে আমি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আরও কথা বলি, অথবা কিভাবে তারা আরও ভালো করতে পারেন, আরও ভালো হতে পারেন, আরও ভালোভাবে বাঁচতে পারেন। আর আমরা তো সারাদিন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেই পারি, তাই না? অবশ্যই। আজ সময় দেওয়ার জন্য সারা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।